অয়ন্তীর যাওয়ার পর নিজের খাবার শেষ করে পেছনে এলো অয়ন, হাতে বাম আর মেডিসিন। কারণ সে জানে তার বোনের একবার এই মাথা ব্যথা শুরু হলে কী পরিমাণ যন্ত্রণা হয়। বোনকে এতই আদর করে যে পারলে এখনও সেই ছোট্টবেলার মতোই দু হাতে আঁকলে রাখত। অয়ন্তীর রুমের সামনে এসে দরজায় নক করে ডাক দিল অয়ন। ভাইয়ের ডাকে দরজা খুলে দিল অয়ন্তী। ভাইয়া কিছু বলবে তুমি? হাতে থাকা পানির গ্লাস আর মেডিসিনের দিকে ইশারা করে বলল, এই নে মেডিসিন খেয়ে নে, আর এদিকে এসে বস তো, আমি তোর মাথায় বান লাগিয়ে দিচ্ছি। ভাইয়ের কথায় আবেগ আপ্লুত হলেও রাহিনীর কথা ভেবে বলল, না ভাইয়া, মেডিসিন লাগবে না। আর বাম দিলে আমার মাথায় প্রচুর জ্বালা করে, আমি ঘুমাবো, একাই কমে যাবে। তাই এক্ষুনি শুয়ে পড়বো ভাইয়া, তুমি যাও, আমি ঘুমাই। আর পিকুকে আজকে তোমার কাছে রাখবে? আজকে রাতটুকু রাখো প্লিজ, একটা ফ্রেশ ঘুম হলে এমনি চলে যাবে। তোর তো মেডিসিন না নিলে কমেই না, কি হয়েছে বল তো? ভাইয়া তুমিও পুলিশের মতো হাজারটা জেরা করছো আমাকে। বলেই গাল ফোলালো অয়ন্তী। বোনের গালে আলতো করে টেনে দেয় অয়ন। তোকে ভালোবাসি বলেই তো এত টেনশন আমার। আচ্ছা হয়েছে, আর কথা বলা লাগবে না। পিকুকে আমি রাখবো, তুই ঘুমিয়ে পড়। আর কাল কলেজে যাওয়ার দরকার নেই, বাসায় রেস্ট করবি, ঠিক আছে? বলেই পিকুকে কোলে তুলে নিয়ে যেতে নিল অয়ন। কিন্তু কলেজে না গেলে তো রাহিনকে সে দেখতে পারবে না। না 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 ভাইয়া, কালকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যার লেকচার দেবে, না থাকলে পরীক্ষায় মার্কস মাইনাস করবে। আর কিছু নোটসও কালেক্ট করতে হবে, তাই যাওয়া জরুরি। সত্যি বলছিস তো? সত্যি বলছি ভাইয়া, বিশ্বাস না হলে রিমিকে কল দিয়ে দেখো। বলেই হাত কসলাতে লাগলো অয়ন্তী। না, ওকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি কি তোকে একবার বলেছি আমি তোকে বিশ্বাস করি না? আমার শুধু তোর জন্য চিন্তা হচ্ছে, আর বেশি কিছু না। তাহলে ঠিক আছে, এখন তুই ঘুমিয়ে পড়, সকালে আমি দিয়ে আসবো তোকে। আরে না ভাইয়া, রিমি আসবে, আমি ওর সাথে যাব। আর তোমার অফিসে তো লেট হবে তখন। হাসূচক মাথা নেড়ে বোনের মাথায় হাত বুলিয়ে লাইট বন্ধ করে চলে গেল অয়ন। হাফ ছেড়ে যেন বাঁচল। পর মুহূর্তেই মনে হলো রাহিন আছে না চলে গেছে। ভেবেই এক ছুট লাগালো অয়ন্তী। ঘড়িতে রাত 11:30। অয়ন্তীর ব্যালকনির দিকে চেয়ে আছে রাহিন। মনে একটু অভিমান হলো শ্যামকন্যার প্রতি। একবার একটু আসলে কি হতো। যখন আসার আলো একদম নিভু নিভু ঠিক তখনই দৌড়ে আসলো অয়ন্তী। এতক্ষণের জমানো অভিমান নিমিষেই হারিয়ে গেল যেন। অপলক দৃষ্টি যেন বহু বছরের তৃষ্ণা নিবারণের জন্য ব্যাকুল হয়ে গেল। রাহিনকে এত রাত অবধি তার জন্য অপেক্ষারত দেখে অবাকের চরম পর্যায়ে অন্তে। সাথে মনের মধ্যে এক অজানা ভালো লাগার আবেশ অনুভব করল অয়ন্তী। অজান্তে চোখ চোরা যেন অচিন সুখে টলমল হয়ে গেল। রাহিন ইশারায় বোঝালো ফোন চেক করতে। দৌড়ে গেল রুমে। জলদি গিয়ে ফোনে দেখলো রাহিনের মেসেজ। আমাকে ভালোবাসার জন্য তোমায় ধন্যবাদ শ্যামকন্যা, তোমায় ভীষণ ভালোবাসি। ভালোবাসি শব্দটি অয়ন্তীর মনকে শীতল করে দিল। পর্দার ফাঁকে গিয়ে চুপিসারে দেখলো রাহিন হাসছে। ইস, কি মায়া জড়ানো সেই হাসি। কিছুক্ষণ পরে বাইকের শব্দে বুঝে নিল রাহিন ফিরে যাচ্ছে। বিছানায় শুয়ে নতুন প্রণয়ের কত শত নতুন স্বপ্ন বুনতে লাগলো তার ইয়ত্তা নেই। সকালে ঘুম থেকে উঠে ঝটপট তৈরি হয়ে নিল অয়ন্তে। কলেজে গিয়ে চলে গেল পুকুর পাড়ে। রাহিন বসে আছে সেখানে। চুপ করে তার পাশে বসলো অয়ন্তে। কারো উপস্থিতি টের পেয়ে তাকাতেই থমকে গেল রাহিন। শ্যামকন্যা তারই পাশে আলগোছা অয়ন্তীর হাত নিজের হাতের মুঠোয় নিল। চোখে চোখে না বলা কথাগুলো নিঃশব্দে চলতে লাগলো। কিন্তু ঠিক এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটালো রিমি। স্যার আজকে সত্যিই লেকচার দিবে সাজেশন সহ। দেরি হলে ঢুকতে দিবে না, তাই ক্লাসের জন্য লেট হচ্ছে তাদের। অয়ন্তীকে অবাক হওয়ার সময়টুকুও দিল না রিমি। হ্যাচকা টানে নিয়ে চলল ক্লাসে। গতকাল রাতের মিথ্যে কথা এমনভাবে সত্যি হবে জানলে কখনোই বলতো না। নিজের ওপর নিজেরই রাগ লাগছে। পেছনে রাহিন বোকা চোখে চেয়ে রইল। তারপর চলে গেল ক্যাফেটেরিয়ায়, যেখানে তার বন্ধু মহলের আড্ডার কেন্দ্রবিন্দু। বন্ধুদের আড্ডায় আজ সকলেই উপস্থিত থাকলেও নেই শুধু সাদমান। সবার সাথে কথা বলে যা জানা গেল, সাদমান তার মায়ের অসুস্থতার জন্য আজকে আসেনি। রাহিন বার কয়েক ফোন দেওয়ার পরেও কোনো রেসপন্স এলো না। মাথা না ঘামিয়ে আড্ডা দিলেও সবাই। ক্লাস করে বের হয়ে অন্তি খুঁজে চলেছে রাহিনকে, কিন্তু কোথাও দেখল না। মন খারাপ যেন টুপ করে নেমে এলো, কিন্তু খুব বেশি স্থায়ী হলো না। কোথা থেকে যেন হুট করে চলে এলো রাহিন। মিষ্টি হাসি দিয়ে দুজনকে নিয়ে সামনে এগিয়ে গেল গাড়ির দিকে।
উদ্দেশ্য অয়ন্তীকে বাড়ি পৌঁছে দেওয়া। কিন্তু একটু দূরে যাওয়ার পরেই অয়ন্তীর চোখ গেল গেটের দিকে। দেখলো কলেজ গেটে অয়ন দাঁড়িয়ে আছে, চেয়ে আছে তাদের দিকে। বোনের জন্য বরাবরই একটু বেশি কনসার্ন অয়ন। এমনি তার বোন ভীষণ নাজুক, তার মধ্যে মাথা ব্যথা হলে আর রক্ষা নেই। অয়ন্তীকে এগিয়ে আসতে দেখে সামনে গেল অয়ন। রেমিকে সে চেনে, কিন্তু সাথের ছেলেটিকে সে চেনে না। এগিয়ে গিয়ে দাঁড়ালো অয়ন্তীর সামনে। রেমির সাথে ভালো মন্দ কথা বলে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই রেমি বুঝে পরিচয় করিয়ে দিল। রাহিনের সাথে হাত মেলালো অয়ন। টুকটাক সৌজন্যমূলক কথা বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে অয়ন্তীকে সাথে করে বেরিয়ে পড়ল। একটা রিক্সা ডাক দিয়ে অয়ন্তীকে নিয়ে রিক্সায় চড়ল। রিক্সায় অয়ন স্বাভাবিক থাকলেও অয়ন্তী যেন ভেতরে ভেতরে ঘাবড়ে গেল। অয়ন কি কিছু বুঝে ফেলল? তার ভাই আজকে এত চুপচাপ কেন? তাকে তো কিছু বলছেও না। ভেবেই কেমন হয়ে যাচ্ছে অয়ন্তী। আতঙ্কে মন মস্তিষ্ক যেন কাজ করছে না আর। অপরদিকে অয়ন্তীর যাওয়ার পথে হতাশার চাহনি দিয়ে রিমিকে নিয়ে গাড়িতে করে রওনা দিল রাহিন। মনে মনে অয়নের প্রতি রাগ হলেও তা প্রকাশ করল না। কি দরকার ছিল কাবাবে হাড্ডি হওয়ার? বাসায় এসে অয়ন কিছুই বলল না। রোজকার মতোই নিজের রুমে গিয়ে নিত্য নৈমিত্তিক কাজ করতে লাগলো। কিন্তু অয়ন্তী ঘাবড়ে আছে। এত শান্ত পরিবেশ, তাই কিছুই জিজ্ঞেস করলো না। এও কি হয় নাকি? জিজ্ঞেস করলে তার কাছে স্বাভাবিক লাগতো, কিন্তু কি আর করার। এখন ভাইকে কিছু জিজ্ঞেস করা মানে নিজে গিয়ে কোরালকে বলা, আয় কোরাল আমার পায়ে আয়। এইসব হাবিজাবি চিন্তা করতে করতে 3 পার হলো অয়ন্তীর। সন্ধ্যায় কলেজের কিছু নোটস লিখছিল অয়ন্তী। মূলত স্যার যে সাবজেক্টগুলোর সাজেশন দিয়েছে তাই ঠিক করে লিখে রাখছে। পরীক্ষাও তো মাথার ওপর চলে এসেছে। ফোনের ভাইব্রেশনে চোখ তুলে চাইল অয়ন্তী। রিমি ফোন দিয়েছে। টুকটাক কথা বলার পর রিমি বলল, রাহিন ভাইয়ার সাথে কথা হয়েছে তোর? তোকে কিছু বলেছে অয়ন ভাইয়ার বিষয়ে? আর রিমির কথায় অবাক হলো অয়ন্তী। অয়ন সম্পর্কে রাহিনীর আবার কী কথা? না তো, আজকে ফোনও করেনি আমাকে। কোনো সমস্যা হয়েছে কি রিমি? আর ভাইয়ার বিষয়ে কি কথা হবে? আজকে তো তেমন কিছু হয়নি। না, তেমন কিছু না। তবে ভাইয়া আজকে মনে হয় রেগেছিল, কিন্তু কেন তা বলেনি। আমার কাজিন, তাই তো তাকে একটু হলেও চিনি। আসলো তো স্বাভাবিক হয়ে, কিন্তু তোদের যাওয়ার পরই কেমন রেগে গেল। রিমির কথায় আশ্চর্য হলো অয়ন্তী। রাহিন রাগ করলো কেন? কই তাদের মাঝে তো তেমন কিছু হয়নি, সব তো ঠিকই ছিল। অয়ন তার ভাই, সেও জানে। রাগের তো কিছু করেওনি। কিছুক্ষণ চুপ থেকে রিমিকে কারণ জিজ্ঞেস করলো অয়ন্তী। কারণে যা বলল তা শুনে অয়ন্তী অবাকই হলো। অয়নের উপস্থিতি ছিল ফেক্ট। কেন যেন আর কিছু শুনতে ইচ্ছে হলো না। অন্যমনস্ক হয়ে ফোন রেখে দিল অয়ন্তী। রাত 11টা। অয়ন্তী ব্যালকনিতে চুপ করে বসে আছে। বসে আছে বললেও ভুল হবে। সে অপেক্ষা করছে রাহিনের ফোনের। কলেজ থেকে আসার পর একবারও ফোন করেনি, না কোনো মেসেজ দিয়েছে। নিঃশব্দে মনের মধ্যে এক চিনচিন ব্যথার অনুভব হতে লাগলো। যে সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়েছে তা আদৌ বাকি পথ চলতে পারবে তো? নাজুক মনটা যেন অস্থির হয়ে হু হু করে উঠল। অজানা শঙ্কায় ভারী হয়ে উঠল মন। ঠিক তখনই কোলের মধ্যের ফোনটা বিপ বিপ শব্দে জানান দিল অপেক্ষার প্রহর শেষ হয়েছে। স্ক্রিনে জলজল করছে রাহিনের নাম। অভিমানে প্রথমবারে না তুললেও পরবর্তীতে আর পারল না। রিসিভ করে চুপ করে রইল। শ্যামকন্যার অভিমানের অভিযোগ যেন রাহিনীর অজানা নয়, আর তা কীভাবে দূর করতে হয় তাও জানা আছে রাহিনীর। অপর পাশ থেকে ভেসে এলো কোটি কয়েক শব্দ। ভালোবাসি আমার শ্যামকন্যা। মনের এই যাবৎকালের সকল অভিমান যে এক নিমিষেই ভুলে গেল অয়ন্তী। ঠোঁটের কোণে ফুটে উঠল সেই চেনা মিষ্টি হাসি, যা কিয়ৎকাল পূর্বেও হারিয়ে গিয়েছিল। অপ্রপাশে অয়ন্তীর জবাবের জন্য অপেক্ষা করে আছে রাহিন। অপেক্ষার অবসান করে অভিমানের স্বরে অয়ন্তী বলল, তা কি জন্য হঠাৎ এই কথা? শ্যামকন্যার মুখে এমন অভিমানের প্রশ্নে হেসে দিল রাহিন। খুব অভিমান হয়েছে বুঝি আমার প্রিয় তোমার? অভিমান করো না, একটু আপসেট ছিলাম আর একটু ব্যস্তও ছিলাম, তাই কল করতে পারিনি। রাহিনের কথা শুনে অয়ন্তী জিজ্ঞেস করল, তা কি জন্য আপসেট ছিলেন? আর এমন কি হয়েছিল যে আপনি আমাকেই ভুলে গেলেন? অয়ন্তীর এমন কথার মানে বুঝতে বাকি রইল না। রিমি হয়তো কিছু বলেছে তাই এমন প্রশ্ন করছে। আসলে আজকে আমি তোমাকে ড্রপ করতে চেয়েছিলাম, মন চাইছিল কিছু সময় তোমার সাথে কাটাই, কিন্তু মাঝখানে তোমার ভাই তোমায় নিয়ে গেল, মুডটাই নষ্ট হয়ে গেছিল।
তাই ওই আর কি একটু আপসেট ছিলাম। এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করতে হয়? সে আমার ভাই, আমাকে নিতে আসতেই পারে, এমন করার কিছুই নেই। আসলে কালকে রাতে আমি বলেছিলাম মাথা ব্যথা ছিল, আর ভাইয়া জানে আমার মাথা ব্যথায় অনেক কষ্ট হয়, তাই নিতে এসছিল, আর কিছু না। এটা ভাই হিসেবে মনের জন্য ভালোবাসা বই কিচ্ছু না। অয়ন্তীর বিষয়টা খারাপ লেগেছে বুঝলো রাহিন। তোমার মাথা ব্যথা ছিল অথচ আমায় একটুও বলোনি অয়ন্তী। এটা কি ঠিক করেছো তোমার মনে হয়? হ্যাঁ, আরে আমি কালকে মিথ্যা বলেছিলাম, কারণ আপনি বাইরে ছিলেন, নয়তো আমি ব্যালকনিতে আসতেও পারতাম না। তুমি আমার জন্য মিথ্যে বলেছো? চুপ করে আছে অয়ন্তী, নীরবতার সম্মতির লক্ষণ বুঝে নিল রাহিন। আর লজ্জায় ফেলল না, কথার মোড় ঘুরিয়ে নিল অন্যদিকে। রাত 1:30 পর্যন্ত চলল কথোপকথন। ঘুমে ঢুলো ঢুলো অয়ন্তী রাহিনের কথার মায়ায় জড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ওই যে বলে না, প্রথম প্রেম প্রথম আবেগ যার মায়া কাটানো দেয়, অয়ন্তীর হয়েছে সেই অবস্থা। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গিয়েছে জানা নেই। অপর পাশে রাহিন বেচারা হালো হালো করেই গেল। সকালে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল অয়ন্তীর। মা ডাকছে তাকে। ঢুলো ঢুলো চোখে ফোনের দিকে তাকিয়ে চোখও চড়ক গাছ। রাহিনের এখনও লাইনে, ফোন কাটেনি। কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো। মহারানীর ঘুম ভেঙেছে তবে? লজ্জায় মিয়ে গেল অয়ন্তী। আসলে কখন যে ঘুমিয়ে গিয়েছি মনে নেই। আপনি সারা রাত জেগেছিলেন কেন? কল রেখে দিতেন। যদি কল রেখে দিতাম তবে তোমার নিঃশ্বাসের শব্দ যে আমার মনে ঝড় তুলে দিয়েছিল তা তো ভীষণ মিস করতাম। চোখ বন্ধ করে নিজের অনুভূতি বলে ফেলল রাহিন। রাহিনের কথায় লজ্জায় যেন মিয়ে যাওয়া অয়ন্তীর সদ্য প্রণয়ের রাজ্যে পা রাখা অনুভূতিগুলো। অয়ন্তী কোনো মতে চোখ বন্ধ করে বলে উঠল। শুধু শুধু রাত জেগে রইলেন, এর জন্য সরি। তোমার সরি এক শর্তে গ্রহণ করব আমি, অয়ন্তী, বুঝেছো? অয়ন্তী ঘাবড়ে গেল। না জানি কী শর্ত দিবে তাকে। কোনো অযাচিত শর্ত দিবে কি ভেবেই কেমন বুকটা ধুকধুক শুরু করলো। রাহিনকে বলল। কি সেই শর্ত? এমন কিছু বলবেন না যা আমার জন্য মানা সম্ভব হবে না। অয়ন্তীর কথা বুঝে হাসলো রাহিন। এত ভয় পেও না অয়ন্তী। জানি তুমি হয়তো আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস ছাড়া সম্পর্কের ভিতর টিকে না অয়ন্তী। যাই হোক, আপনি শব্দটা বাদ দিতে হবে, ব্যাস, আর কিছু না। রাহিনের কথায় অভিমানের আভাস পেল অয়ন্তী। কেমন জানি নিজের কাছে নিজেকেই ছোট লাগছে। এইভাবে না বললে তো রাহিন বুঝতো না, না কষ্ট পেত। কিন্তু সে তো কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলেনি। আমি আমি আপনাকে কষ্ট দিতে বলিনি। আমার কথায় মানে এমনভাবে নিয়ে কষ্ট পাবেন না। রাহিন বুঝলো এখনই এই মেয়ে কেঁদে দিবে। খবরদার কান্না করবে না অয়ন্তী। তাহলে কি করব বলুন আপনি? বেশি কিছু না, ওই আপনিটুকু বাদ দিলেই সব ভুলে যাব। বলেই মিঠি মিঠি হাসছে রাহিন। বোকা রানীকে বোকা বানাতে ভালোই লাগছে। অয়ন্তী পড়ছে মহাবিপদে। কিভাবে বলবে তুমি? সেই শুরু থেকে আপনিতেই অভ্যস্ত। আমি পড়বো না, আসলে অভ্যাস হয়ে গেছে। তবে আমিও তোমার সরি অ্যাকসেপ্ট করছি না। শাস্তির জন্য তৈরি তো? গম্ভীর কণ্ঠে বলল রাহিন, কিন্তু মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। অয়ন্তী কিছু বলবে তার আগে দরজায় টুকটুক শব্দ হলো। অয়ন ডাকছে। কী রে অয়ন্তী, আজকে কি কলেজে যাবি না? এবার কিন্তু মা আসলে খবর আছে তোর। আমি অফিসে যাচ্ছি, তো এখন কিন্তু তোকে কেউ বাঁচাতে আসবে না। ঘরের দিকে তাকিয়ে লাফিয়ে উঠল অয়ন্তী। আজকে মহালেট সে। আসছি ভাইয়া। হ্যালো রাহিন, শুনছেন? আপনাকে তুমি বলেই ডাকবো। এবার আমাকে দ্রুত যেতে হবে। আবার আপনি? রাখছি আমি, নয়তো লেট হবে। বলেই কল কেটে দিল অয়ন্তী আর দ্রুত ফ্রেশ হতে চলে গেল। অপরদিকে রাহিন ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। মেয়েটা আসলেই বোকা একদম। আচানক দরজার কাছে চোখ পড়তেই দেখলো তার মা দাঁড়িয়ে আছে। হেসে ভেতরে আসতেই বলল। তা এই বুঝি তোর সেই জিনিস যা পেলে আমাকে বলবি বলে কথা দিয়েছিলি? রাহিন হাসল, মায়ের হাত ধরে টেনে খাটে বসালো, তারপর হাত ধরে বলল। হ্যাঁ মা, ওর নাম অয়ন্তী, ভীষণ মিষ্টি মেয়ে, তুমি দেখবে। আরে একটু তো লজ্জা কর, আমি তোর মা হই। বলেই ছেলেকে পিঠে হালকা চাপড় দিল। মায়ের হাতে চুমু দিয়ে বলল। তুমি আমার মা, তবে বন্ধু। মা বুঝছো, সবসময় তোমার সাথে আমার মনের কথা বলছি। হ্যাঁ, তা বুঝলাম, এবার দেখা তো। রাহিন ফোনের গ্যালারি থেকে অয়ন্তের একটা ছবি বের করে দেখালো। ছবিটা ছিল সেই বসন্তের,
গাছের নিচে পিকুকে কোলে নিয়ে বসেছিল অয়ন্তী। ঠিক তখনই রাহিন চুপ করে তুলে নিয়েছিল। রাহিনের মা মুগ্ধ হয়ে বলল, মাশাল্লাহ, খুব সুন্দর তো। তা কবে আসবে আমার বাড়ি বউ হই? আরে আমার কিউট মা, এত জলদি না, আরো কিছুদিন যাক তারপর। আরও পরে? আমার কথা তো কানেই তুলিস না। আচ্ছা যা, ভালো বুঝিস তুই। আর নিচে আয়, নাস্তা করবি, নয়তো সকাল সকাল তোর বাবার আবার ঝামেলা করবে আমার সাথে। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। বলে তৈরি হতে চলে গেল। কারণ এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য অয়ন্তী। সময়ের সাথে সাথে বয়ে চলতে লাগলো ভালোবাসার সময়গুলো। দিনগুলো যেন স্বপ্নের মতো রঙিন হয়ে চলেছে অয়ন্তীর কাছে। রাহিনের তার প্রতি ছোট ছোট যত্ন, আহ্লাদ, ভালোবাসা একটু একটু করে মনে বিশ্বাস ভরসার আবাসস্থল তৈরি করে নিয়েছে। এখন দিনরাত শুধু একটাই প্রার্থনা, রাহিন যেন সবসময় তার পাশেই থাকে, ঠিক এমনি ভালোবেসে আগলে রাখে, নয়তো সে হয়তো মরেই যাবে। দেখতে দেখতে অয়ন্তীর ইয়ার ফাইনাল পরীক্ষার রেজাল্ট চলে এসেছে। কিন্তু হতাশার ব্যাপার হলো অয়ন্তীর রেজাল্ট খারাপ হয়েছে। হওয়ার যথেষ্ট কারণও আছে। ভালোবাসার মুহূর্তগুলো যেমন জীবনের মানে বদলে দেয়, ঠিক তেমনই তাকে বাহ্যিক কাজগুলো থেকেও বহু দূরে নিয়ে যায়। ফলাফল আবেগের তাড়নায় জীবনের গুরুত্বপূর্ণ বিষয় বিরূপ প্রভাব। নিজের রুমে বসে আছে অয়ন্তী। বাসায় আসার পর মায়ের বকুনি আচ্ছা মতো খেয়েছে। রাতে বাবা আর ভাইয়েরটাও বাকি। এর মাঝে ফোন দিল রাহিন। জানালো এখন থেকে সে তার বাবার ফ্রেন্ডের অফিসে ইন্টার্নি করবে। যদি তার আরও আগে করার কথা ছিল, কিন্তু অরুণচণ্ডী স্বভাবের কারণে করেনি। বাবার আদেশ এবং ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়ে গেল। খবরটা খুশির হলেও অয়ন্তী ফুপিয়ে কেঁদে উঠল। একে তো রেজাল্ট খারাপ, তার মধ্যে এখন রাহিনও ব্যস্ত হয়ে যাবে। অয়ন্তীর কান্নায় ঘাবড়ে গেল রাহিন। কি হয়েছে অয়ন্তী, কান্না কেন করছো? কান্নার কারণে কথাও বলতে পারছে না। একটু শান্ত হও, আমাকে বলো সব কিছু। অস্থির হয়ে বলল রাহিন। কান্না থামিয়ে একটু দম নেয় অয়ন্তী। রাহিন, আমার রেজাল্ট ভালো হয়নি, মা বকেছে। রাতে বাবা আর ভাই কি করবে জানি না, তার মধ্যে তুমিও ব্যস্ত হয়ে যাবে, তোমাকে তো দেখতেও পারবো না। হাসলো রাহিন। নিজেকে সৌভাগ্যবান মনে হলো অনেক। তুমি কান্না করো কেন অয়ন্তী? আর এই সাময়িক কষ্ট তো আমাদের ভবিষ্যতের জন্যই, যাতে তোমাকে আমি নিজের যোগ্যতায় নিজের কাছে রাখতে পারি, যেন কেউ বলতে না পারে আমি বেকার। তুমি একজন বেকারকে পছন্দ করেছো, আমাকে বেকার বললে তুমি কি খুশি হবে? না, কখনো না। তাহলে কান্না থামাও আর হাসো একটু। আমি সারা জীবন তোমার হয়েই থাকবো। তুমিও নিজের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে, আমিও আশেপাশে কম থাকলে। কথা দিলাম, কখনো তোমার হাত ছাড়বো না। ভালোবাসি তোমাকে আমার শ্যামকন্যা। অশ্রু ভেজা চোখে হাসলো অয়ন্তী। রাহিনের মায়ায় যেন আরও মহাচ্ছন্ন হয়ে গেল। ভবিষ্যৎ তার জানা নেই, তবে ভালোবাসা এমনই থাকুক, মনে মনে বলল অয়ন্তী। রাতে খাবার টেবিলের পরিবেশ খুবই শান্ত, যেমন ঠিক ঝড়ের আগমনী মুহূর্ত। অয়ন্তীর বাবা অয়ন বাসে আসার পরেই শুনেছে অয়ন্তীর রেজাল্টের কথা। মনে মনে ভীষণ আপসেট দুজনেই, কারণ সেই ছোট থেকে কখনো অয়ন্তী এমন রেজাল্ট করেনি। এবার কি হলো সত্যি ভাবাচ্ছে বিষয়টা, কিন্তু তবুও তারা এখনও কিছু বলেনি। অয়নও চুপচাপ খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না অয়ন্তীর সাথে। বাবা ভাইয়ের এমন চুপ করে থাকা যেন বেশিক্ষণ মানতে পারল না অয়ন্তী। দূর দূর বুকে ডাক দিল বাবাকে। অয়ন্তীর দিকে না তাকিয়ে শুধু বলল, বলো কি বলবে। কিছু বলার আগে কান্না করে দিল অয়ন্তী। কান্নার কারণে কোনো কথা বলতে পারছে না। মেয়ের এমন কান্নায় এবার বিচলিত হলেন অয়ন্তীর বাবা। মেয়ের দিকে চেয়ে রইলেন। তার অবুঝ মেয়েটা অল্পতেই ভয় পায়। সাথে বুঝতে পেরেছে সত্যি অয়ন্তী অনুতপ্ত। পানির গ্লাস মেয়ের দিকে এগিয়ে দিয়ে মাথায় হাত বুলালেন, কিন্তু কিছু বললেন না। কিছুটা সময় দিলেন অয়ন্তীকে স্বাভাবিক হওয়ার জন্য। কান্না কমে এলে অয়ন্তীর পাশে বসিয়ে তিনি বললেন, অয়ন্তী, তুমি তোমার এই রেজাল্টের জন্য কি অনুতপ্ত? তুমি কি পড়ালেখায় খামখেয়ালি ছিলে? অপরাধীর ন্যায় মাথা নাড়ল অয়ন্তী। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার বললেন, তোমরা দুই ভাই বোন ছোটবেলা থেকে পড়ালেখায় ভালো ছিলে, সব সময় তোমার মায়ের আর আমার কথা শুনতে। কিন্তু কলেজে ওঠার পর আমরা তোমাদের নিজেদের মতো করে শিখতে দিয়েছি। তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তুমি নিশ্চয়ই জানো ভালো রেজাল্ট করলে বাবা মায়ের মাথা উঁচু হয়ে যায়। তবে হ্যাঁ, এখন হয়তো তুমি ভাবছো বড় হয়েও এগুলো কোনো মানে হয়।
যদিও মানে নেই, তবুও আমাদের জন্য না হোক, তোমরা নিজেদের জন্য, শুধু নিজের ভবিষ্যতের জন্য হলেও ভালো শিক্ষার পাশাপাশি মার্কসও ভালো লাগবে। আমি বা তোমার মা সব সময় তোমার বিষয়গুলো দেখতে পারবো না চাইলেও, এমনি অয়নও নয়। আর আমি জানি এর রেজাল্ট তোমার আহামরি কোনো কাজে আসবে না, কিন্তু তুমি যদি এখনই নিজেকে নিয়ে পরিশ্রমী না হও তবে এটা তোমাকে পরবর্তীতে পীড়া দিবে। আমি আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল অয়ন্তী। আসলেই তো, বাবার কথাগুলো সবই তো বাস্তবিক। তাই কথা শেষ হতেই সম্মতিসূচক মাথা নাড়ল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিল। কেমন হুট করে চোখে পানি চলে আসলো। বাবার হাতের খাবার সত্যি কেমন তৃপ্তিদায়ক। রাতে রাহিনের যখন ফোন আসলো তখন অয়ন্তী পড়ছিল। রুমের দরজা আস্তে করে লাগিয়ে ব্যালকনিতে চলে গেল। অয়ন্তী হ্যালো বলতেই রাহিন বলল, আমার অয়ন্তীর মন ভালো হয়েছে কি? বাবা বেশি বকেনি তো? না, বাবা বকেনি। বাবা আমাকে বুঝিয়েছে, আমার ভবিষ্যৎ সম্পর্কে আমাকে সচেতন করেছে। আসলে আমি অমনোযোগী হয়েছিলাম, কিন্তু বাবার কথা শুনে মনে হলো জীবনে অনেক কিছু দেখা বাকি, যার জন্য হলেও আমাকে পড়াশোনা ভালো করে করতে হবে। তা কি বললো আমার শ্বশুরমশাই? আমিও একটু শুনি। অয়ন্তী এত কিছু খেয়াল না করে বাবা যা যা বলেছে সব বলল রাহিনকে। বলার পর হঠাৎ খেয়াল করলো রাহিন তার বাবাকে শ্বশুর বলে সম্বোধন করেছে। তাদের সম্পর্কের পরিণয় ভাবতেই মিলিয়ে গেল। অয়ন্তী হারিয়ে গেল যে স্বপ্ন রোজ দেখে সে। নিজের সংসারটা অপর ভাতে রাহিনের সাথে গুছিয়ে নেওয়া। হঠাৎ রাহিনের ডাকে বাস্তবে ফিরল অয়ন্তী। নিজের ভাবনায় নিজেই কেমন সুখী মানুষের মতো আপ্লুত হলো। তা কি ভাবছিলে তুমি বলো তো? সেই কখন থেকে ডাকছি শুনলেই না। আমি ভাবলাম আবার অয়ন কি না এসে পড়লো। না, তেমন কিছু না। অয়ন্তীর কথা জানার আগ্রহ রাহিনের ভীষণ, তাই ভয় দেখাতে একটু রাগান্বিত স্বরে বলল, তুমি বলবে নাকি আমি ফোন রেখে দিব? আর আজকে ফোন রাখলে আগামী 7 দিন কোনো কথা হবে না। বুঝতে পারছো তো মেয়ে? এমন করছো কেন? সামান্য কিছুতে 7 দিন? তুমি জানো না তোমার সাথে কথা না বললে দম বন্ধ হয়ে যায় আমার? আরে বাহ, আমি তো এটা জানতামই না যে আমার অয়ন্তী আমাকে এতটা ফিল করে। তা এত স্পেশাল আমি। কিন্তু এগুলো বললে এখন আমাকে ভুলাতে পারবে না, বুঝছো? আমার কথাই অটল। বুঝলো আজকে না বললে কোনো রেহাই নেই। আরে না না না, বলছি আমি, কিন্তু তুমি ভুলেও হাসবে না প্লিজ। ঠিক আছে, হাসবো না। তাহলে বলো, আমি তো শোনার জন্য অপেক্ষায় আছি। রাহিনীর কথায় অয়ন্তী যেন নিজের মধ্যে রইল না, পুতুলের মতো বলতে লাগলো, জানো রাহিন, আমি না একটা স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। আমাদের ছোট্ট একটা সুখের নীড় হবে, যেখানে তুমি আমি মিলে আমাদের একটা সংসার সাজাবো। ভালোবাসারা উকি দেবে আমাদের ঘরে, আদরে আহ্লাদে আমি তোমার ভালোবাসায় জড়িয়ে রইব। দুজন একসাথে জীবনের শেষ সময়টুকু পাড়ি দিব। বলতে বলতে অয়ন্তীর চোখে সুখের অশ্রু আনাগোনা করল। অপর পাশে রাহিন শুনতে লাগলো তার শ্যামকন্যার মধুর স্বপ্ন। সব কিছু যে তাকে ঘিরে এত দূর ভাবতেই অবাক লাগলো। বাউন্ডুলে তকমা ছাড়া তাকে কেউ চেনেনি। মেয়েদের কাছেও সে তেমনই উড়নচণ্ডী ছেলে, যার জন্য সবাই এমনভাবে তাকে পেতে চায়। কিন্তু তাকে নিয়ে এমন স্বপ্ন কেউ দেখেনি। অয়ন্তী দেখে নিয়ম করে, রোজ দেখে, নয়তো কি আর এত আবেগ নিয়ে কথা বলতে পারে কেউ? রাহিনীর অবচেতন মন যেন বলেই ফেলল, আমার অয়ন্তী, তোমাকে আমি কখনো হারাতে দিব না। নিজের করে খুব জলদি নিয়ে আসব। তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। শুধু আমার পাশে থেকে যাবে আজীবন আমার সঙ্গিনী হয়ে। রাহিনীর কথায় অশ্রু ভেজা চোখেও হেসে দিল। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো রাহিন। আচ্ছা, এসব কথা পরে হবে, এখন বলো কবে থেকে ইন্টার্ন করতে যাচ্ছ? এই তো পরশু থেকে। বলেই আকাশের দিকে তাকিয়ে রইল। মন চাচ্ছে না, কিন্তু উপায়ও নেই। রাহিনকে চুপচাপ থাকতে দেখে অয়ন্তী বলল, রাহিন, কি ভাবছো? হুম, তেমন কিছু না। বলে কথা অন্যদিকে নিয়ে গেল রাহিন। এভাবে কথা বলতে বলতে কখন যে রাত থেকে ভোর হয়ে গেল প্রেমিক যুগল বুঝতেই পারল না। বিকেলে রিমি এলো অয়ন্তীদের বাসায়। ছুটির দিন দুই বান্ধবী ঘুরবে একটু, এতে অয়ন্তীরও মন ভালো হবে। তাই রিফ্রেশমেন্টের জন্য অনেক বলে কয়ে অয়ন্তীর মাকে রাজি করিয়ে নিয়ে গেল অয়ন্তীকে। বের হয়ে দুজন রিক্সা নিয়ে চলে গেল শহর থেকে একটু দূরের একটা রেস্টুরেন্টে।
বিকেল হলে এখানে মানুষের আনাগোনা বেড়ে যায় খুব। শহর থেকে দূরে হওয়ায় তেমন কোলাহল নেই। গ্রামীণ পরিবেশের মতো বৈচিত্র্য লোকে সাজানো এই রেস্টুরেন্ট, তাই সকলের আগ্রহ ব্যাপক। রিমির সাথে এখানে আজই এলো প্রথম অয়ন্তে। এত সুন্দর চারিদিক দেখে অবাকই হলো, কিন্তু তাকে যেন চমকের আরও কয়েক ধাপ ওপরে নিয়ে গেল রাহিনীর উপস্থিতি। রিমির দিকে তাকাতেই হেসে বলল, বুঝলি, ভাইয়ার প্ল্যান ছিল তোকে এমন সারপ্রাইজ দেওয়ার। তোকে তো সে চোখে হারাই, আর আমরা কাজিন, আমাদের চোখে হারানোর তো দূর, মন ভালো করতে কখনো এমন করে করে নাই বান্দা। আর শোন, আমার কোনো দোষ নেই এসবে, আবার না বলাই গাল ফুলাস না যেন। ধন্যবাদ তোকে, নয়তো আমার শ্যামকন্যাকে তো মন ভরে দেখতেই পারতাম না। যেহেতু সামনে থেকে ব্যস্ত হয়ে যাব, ফের কবে না কবে আবার দেখতে পাবো, তাই মন ভরে আজকেই দেখি। অয়ন্তীর দিকে তাকিয়ে কেমন ঘোর লাগা কণ্ঠে বলল রাহিন। লজ্জায় গাল দুটো লাজে রাঙা হয়ে গেল অয়ন্তীর। আশেপাশে চোখ বোলালো না, সবাই নিজেদের মধ্যেই ব্যস্ত। হাতে কারো স্পর্শে ফিরে চাইল অয়ন্তী। রাহিন হাত ধরে নিয়ে গেল সামনে আগে থেকে রিজার্ভ করে রাখা টেবিলে, কারণ এখানে আগে বুকিং করতে হয়, নয়তো পরে এলে আর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা যায় না। রাহিন যখন অয়ন্তীর হাত ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রেস্টুরেন্টের ছাদ থেকে একজোড়া চোখের দৃষ্টিতে নিবন্ধ হলো অয়ন্তী। অয়ন্তীকে দেখে অবাক পানে চেয়ে রইল। কোনো ভ্রম না তো? না, আজ কোনো ভ্রম নয়। না, আগে ছিল। কেমন হঠাৎ অনুভূত হলো বুকের চিনচিন ব্যথাটা, যেন আজকে আরও তীব্র গতিতে ধাক্কা দিল। আজকেও এমন কেন হলো বুঝতে পারল না আগন্তুক। না পাওয়ার অতৃপ্তি অনুভব গুলো যেন উল্লাস করে বলল, তুমি কখনো কিছুর প্রাপ্য নও। জীবন তোমার থেকে নিতে রাজি, দিতে নয়। ত্যাগ তোমাকেই করতে হবে। সব দিকে বিজয়ী হলেও কিসমতের কাছে তুমি একজন পরাজিত মানুষ। চোখজোড়া বন্ধ করে নিল সাথে সাথে। কেমন জ্বালা ধরানো অনুভূতি হচ্ছে। চুপচাপ চলে গেল ছাদে তার একান্ত সাজানো কোণে। এই জায়গাটা তার কাছে বিশেষ কিছু, যেন শুধু তার জন্যই এইটুকু প্রকৃতি বরাদ্দ করে রেখেছে, আর কারো এখানে অধিকার নেই। তিনজনের জন্য চাউমিন, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করল রাহিন। খাবারের মান এখানে অনেক ভালো। হাসাহাসি মজার মধ্যে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডার এক পর্যায়ে রিমি হঠাৎ করে জোরে ডেকে উঠল, সাদমান ভাইয়া। রাহিন অয়ন্তী দুজনেই তাকালো সেই দিকে। রিমি হাতের ইশারায় ডাকল। সাদমান ইতস্তত করলেও সামনে গেল। না গেলে বিষয়টা কেমন দেখায়। চেয়ার টেনে বসলো রিমির পাশে। রাহিন জিজ্ঞেস করার পর জানতে পারল সাদমান এসেছে এখানে তার ভাই ভাবির জন্য রেস্টুরেন্ট বুক করতে। তাদের পরিচিত এই রেস্টুরেন্ট প্রায়শই আসে বলা চলে, আর 5 দিন পর তাদের বিবাহবার্ষিকী, তাই এর চেয়ে ভালো জায়গা হবে না আর। কারণ মালিকের রুচি একদম ইউনিক, যেমনটা তারা চায়। এখানে আজকে কথা বলার জন্য আসছে সে। ম্যানেজার বলেছে তাদের মালিক আসলে তার সাথে কথা বলে সব ঠিক করতে, কারণ মালিক সাদমানের বড় ভাইয়ের পরিচিত। তারপর সৌজন্যমূলক কথা বলল সবাই টুকটাক। দাওয়াত থেকে বাদ পড়ল না রাহিন, অয়ন্তী, রিমিও। এক পর্যায়ে রিমি রাহিনের দিকে চেয়ে বুঝতে পারল সাদমানকে এখানে ডাকায় খুবই বিরক্ত সে, কারণ সে একান্ত কিছু সময় অয়ন্তীর সাথে কাটাতে চেয়েছে। বন্ধু বলে বলতেও পারছে না কিছু। রাহিনের চোখের ইশারা বুঝে রিমি বলল, সাদমান ভাইয়া, নিচে খুব সুন্দর বাগান দেখেছি, আপনি আমাকে নিয়ে যাবেন একটু? আসলে একা একা যেতে কেমন জানি লাগছে, আর আপনার পরিচিতর এই জায়গা, প্লিজ নিয়ে যাবেন। রিমির কথায় সাদমান বলল, অবশ্যই চলো, আর ভাইয়া একটু বিজি, তাই এই সময়টুকু চলো ঘুরে আসি। তা রাহিন, তোরাও কি আসবি? না, তোরা যা, একটু পরে আসছি। অয়ন্তী এখনও ওর চাউমিন শেষ করতে পারেনি। ও বলেছে ও শেষ করে তবে উঠবে। বলেই চাইল অয়ন্তীর দিকে। অয়ন্তী বেকুব হয়ে চাইল রাহিনের দিকে। সে কি বলেছে সে এত খাবার প্রিয় যে না খেয়ে যাবেই না? গেলে তো সুন্দর বাগান সেও দেখতে পেত, কিন্তু এই বদলোক যেতে দিলে তো। ইস, কী লজ্জা, কী লজ্জা! সাদমান বুঝলো কিন্তু বলল না কিছু, শুধু আচ্ছা বলে রিমিকে নিয়ে চলে গেল নিচে। নিচে সত্যিই এত সুন্দর বাগান, হাজার রকমের ফুলের বাহার এখানে। এবং মজার বিষয় হলো যেন কেউ ফুল ছিঁড়তে বা গাছ নষ্ট করতে না পারে তার জন্য আলাদা গার্ড রাখা হয়েছে। অবাক হয়ে দেখছে রিমি।
মনে মনে বুঝলো হয়তো ওনারের ফুল খুব প্রিয়, কিন্তু অপরদিকে সাদমান, তার চোখ মুখ যেন অন্য কিছু বলছে, তাই বেখেয়ালিভাবে তাকিয়ে রইল শূন্যে। সাদমান রিমি যেতে অয়ন্তী বলল, আমি আপনাকে কখনো কি বলেছি আমি চাউমিন না খেয়ে যাব না? ওরা কি মনে করবে? আর গেলে কি হতো, কত সুন্দর বাগান দেখতে পেলাম। ধ্যাত। অয়ন্তীর কথায় কপাল কুঁচকে নিল রাহিন। কে কি মনে করবে আমার তাতে কিছু যায় আসে না। আর সবচেয়ে বড় বিষয়, আমি থাকতে তোমার বাগান কেন দেখতে হবে? এই যে আমি তোমাকে দেখছি মন ভরে, তুমিও আমাকে দেখো। তারপর হয়তো এমন সময় সুযোগও পাবো না, আর তখন অভিযোগ করলেও লাভ হবে না বোকা। তাই বাগানের চেয়ে তুমি জরুরি আমার জন্য। অয়ন্তী ভাবতে লাগলো আসলেই সে বোকা, রাহিনের মন বুঝতে পারে না সে। বেচারা হয়তো কষ্ট পেয়েছে, তাই কাপা হাতে হাত ছুলো রাহিনের, চোখের ইশারায় সরি বলল। রাহিনও হেসে আগলে নিল অয়ন্তীর হাত দুটো। সময় কেমন থমকে গেল তাদের মাঝে। রাহিন অয়ন্তী তাদের কথোপকথনের মধ্যে সময়টা উপভোগ করতে এতটাই ডুবে রইল যে জানতেও পারল না তাদের এই সকল সুখের মুহূর্ত কোনো একজনের হৃদয় তীব্র রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে। বাসায় ফিরতে বেশ দেরি হয়ে গেল অয়ন্তীর, কারণ তারা দুজন কথায় এতটাই মোহিত ছিল যে সময়ের কোনো খেয়ালই ছিল না। বাসায় সাথে রিমিও এলো, নয়তো একা আসলে বকা অয়ন্তীকে বেশি দিত। রাহিন রাস্তার মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছে, সে রিমিকে নিয়ে বাড়ি ফিরবে। 15-20 মিনিট পর এলো রিমি, হাতে একটা শপিং ব্যাগ। জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল রাহিন। রিমি ভেতর থেকে একটা সুন্দর গিফট বক্স বের করলো। তোমার জন্য, তোমার এই বিশেষ মানুষটির পক্ষ থেকে সারপ্রাইজ। তবে এটা অয়ন্তী ইন্টারনেট দিনে সকালে খুলতে বলেছে, তার আগে নাকি ভুলেও খোলা যাবে না। আমাকে স্ট্রিক্ট মানা করে দিয়েছে, ভুলেও খুলো না কিন্তু। রাহিন আলতো হাতে ছুঁয়ে ব্যাক সিটে রেখে দিল শপিং ব্যাগটি। তারপর গাড়ি স্টার্ট দিয়ে দুজন রওনা দিল। আগে রিমিকে বাড়ি পৌঁছে দিবে, সাথে তার মাকেও নিয়ে আসবে। বিকেলে বলেছিল রিমিদের বাসায় যাবে, রিমিও বলেছে তাদের বাসায় আছে। দেখতে দেখতে চলে এলো রাহিনের ইন্টারভিউর সময়। ভোরবেলা ভাইব্রেশনের শব্দে ঘুম ভাঙল অয়ন্তীর। ফোন স্ক্রিনে রাহিনের নাম। ঝটপট কল তুলল অয়ন্তী। চিন্তা হলো কোনো বিপদ হলো না তো? রাতেও তো কথা হলো। হেই মাই কুইন, কেমন আছো? ঘুমোচ্ছিলে বুঝি? রাহিনীর কথায় হাফ ছেড়ে বাঁচল অয়ন্তী। না, সব ঠিকই আছে। আমি তো ভালোই আছি। আর এত ভোরে তো ঘুমাবই, তাই না? এটা জিজ্ঞেস করতে এত সকালে ফোন দিয়েছো? হুম, সকাল সকাল তোমার সাথে কথা বলে দিনটা শুরু করতে ইচ্ছে হলো। তাহলে আমার দিনটা ভালো যাবে। তোমার কণ্ঠস্বর আমাকে এনার্জি দেয় শ্যামকন্যা। রাহিনীর কথায় হাসলো অয়ন্তী। এতই কি স্পেশাল আমি? অয়ন্তীর কথায় ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কোনো সন্দেহ আছে এখনো? অত কিছু জানি না, আগে বলো কখন বের হবে? জানি না, বাবার সাথে বের হব। এখন বাবা কখন আজকে বের হয় তার উপর ডিপেন্ড করে। অয়ন্তী, বলো। ভালোবাসি তোমাকে শ্যামকন্যা। কখন কিভাবে হলো এত দ্রুত জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি। রাহিনীর কথায় অয়ন্তী যেন একটু অবাক হলো। এটা তো সব সময়ই বলো, আজকে কি হলো তোমার এমন করে বলছো যে? জানি না, শুধু বলতে ইচ্ছে হলো। আর আমার যখন বলতে ইচ্ছে হয় আমি বলে ফেলি, বুঝছো? হাসলো অয়ন্তী। ছেলেটা কেমন পাগলাটে তার জন্য। হয়েছে, এবার ঝটপট তৈরি হয়ে নাও, নয়তো লেট হলে বকা কিন্তু তুমিই খাবে, বুঝেছো? রিমির থেকে শুনেছি আঙ্কেল রাগী মানুষ, আর আমি চাই না সকাল সকাল তুমি বকা দিয়ে শুরু করো। রাহিন অয়ন্তীর কথার জবাব না দিয়ে প্রশ্ন করলো, আচ্ছা অয়ন্তী, একটা কথা জিজ্ঞেস করা ছিল। তুমি আজকে এমন করছো কেন বলো তো? কখনো তো এমন বলো না। এত সিরিয়াস হচ্ছ, আমার ভয় করছে। অয়ন্তীর কথায় রাহিন হো হো করে হেসে ফেলল। এত ভয় কেন পাও বলো তো তুমি? কিছু বলাই যায় না। যাক, বাদ দাও। এখন শুনো, তুমি আমার জন্য যে সারপ্রাইজ গিফট দিয়েছিলে ওটা এখন আমার হাতে, তবে এখনো খোলা হয়নি। আচ্ছা, তুমি তো আমার সাথে ছিলে, এটা কখন কিনেছো? কি আছে এতে? খুলেই না হয় দেখো। আসলে আমি কিনেছিলাম অনেক দিন আগে তোমার জন্মদিনের জন্য, কিন্তু মনে হলো এটা এখন দেয়া বেশি জরুরি। আমি চাই তুমি আজকে এটা পরে যাও, যদি তোমার পছন্দ হয় আর কি। কল না কেটেই গিফট বক্স খুলল রাহিন। খুলে অবাকই হলো। ভেতরে ছিল সুন্দর একটা স্কাই ব্লু শার্ট, আর ছোট আর একটা বক্সে ছিল কাপলিং।
বলতে হবে মেয়েটার রুচি বেশ মার্জিত, জিনিসগুলো তার পছন্দের ব্র্যান্ডের, দামও চড়া বেশ। ধন্যবাদ তোমাকে শ্যামকন্যা, কিন্তু এত টাকা খরচ করারও তো কোনো প্রয়োজন ছিল না। রাহিনের এমন কথায় অয়ন্তী কিছুটা রেগে বলল, এ কেমন কথা রাহিন? আমি ধন্যবাদ পাওয়ার জন্য বা দামি বলে এমন কিছু করিনি। আমি শুধু ভালোবাসি, এর বেশি কিছু না। ওই দিন তাই তোমার থেকে শুনে নিয়েছিলাম, পছন্দ হয়েছে তাই কিনেছি। এখন এত কথা না বলে তৈরি হয়ে নাও, আমিও তোমাকে ভালোবাসি নিজের চাইতেও বেশি। হয়েছে মাই কুইন, ভুল হয়েছে আমার। তবে তোমার পছন্দ আছে বলতে হবে। অবশ্য যে রাহিনকে পছন্দ করে তার চয়েস তো টপ ক্লাস হবেই, কি বলো? বলেই একগাল হাসল। হয়েছে, এবার এত নিজের প্রশংসা করেও লাভ নেই। আমি এমনিও ভালো চয়েস করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। বেশি মিস করো না যেন আবার, হুম? তাহলে আমার কাজে মন বসবে না, মন তো ছুটে যাবে তোমার কাছে। বলেই বুকে হাত রাখল রাহিন। আমি কাউকে মিস করি না, বুঝেছো? রাহিনের কথায় হেসে বলল অয়ন্তী। তার সময় হলেই বলে দিবে আমি তোমার কে আর তোমার মনের কতটা গভীরে আছি। অয়ন্তী হেসে ফোন রেখে দিল। পর মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস ফেলল অয়ন্তী। এতক্ষণ স্বাভাবিক থাকলেও কষ্ট হচ্ছে ভীষণ। এখন থেকে রাহিন ব্যস্ত হয়ে যাবে। আজকের পর কলেজে গেলে আর রাহিনকে খুঁজলে দেখতে পাবে না। তার জন্য কেউ অপেক্ষা করবে না, হুটহাট সামনে এসে চমকে দিবে না। ওই যে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের সোডিয়াম বাতির আলোয় তার আবছা অবয়ব দেখতে পাবে না। কলেজে কোনো সমস্যা হলেও তাকে পাশে পাবে না। এইসব ভেবে বুক ভারী হয়ে যাচ্ছে অয়ন্তীর। পর মুহূর্তেই মনকে সান্ত্বনা দেয় অয়ন্তী। এগুলো তো তাদের ভবিষ্যৎ জীবনের জন্যই করছে, যেন স্ট্যাবল হতে পারে, মাথা উঁচু করে বলতে পারে সে কোনো অযোগ্য মানুষকে ভালোবাসেনি। মনের মধ্যে হাজার যুক্তি দিলেও কোথাও যেন একটা অশান্তি কাজ করছে, কি সেটা জানা নেই তার। সকাল 10টায় রাহিন তার বাবার সাথে তার বন্ধুর অফিসে উপস্থিত হলো। একদম বাল্যকালের সম্পর্ক দুইজনের মধ্যে। তাই রাহিনের ইন্টার্নের জন্য বলতেই তার বন্ধু সামাদ চৌধুরী রাজি হয়ে গেল। ছেলের বাউন্ডলে তকমা এখান থেকেই মুছবে তিনি, কোনো কারণ ছাড়া তিনি এক পা ফেলেন না। সামাদ চৌধুরী নিজে রাহিনকে ম্যানেজারের তত্ত্বাবধানে দিয়ে দিল, যেন বন্ধুর ছেলের কোনো সমস্যা না হয়। নয়তো বন্ধুর কাছে মান সম্মানের একটা বিশেষ ব্যাপার আছে, যতই ঘনিষ্ঠ হোক না কেন। আবার ভবিষ্যৎ নিয়েও সে বেশি সিরিয়াস, তাই নিজের ছেলের মতো রাহিনের বিষয়টা দেখবেন। কলেজে আসার পর আজকে একদম মন বসছে না অন্তের। এই তো ক্লাসে থাকলে মনে হয় ক্লাসরুমের বাইরে রাহিন দাঁড়িয়ে আছে সব সময়ের মতো। এই তো টুংটাং মেসেজ আসবে যে ক্লাস শেষ করে জলদি আসো, তোমার সাথে কফি খেতে মন চাচ্ছে। বন্ধুদের সকলকে দেখলেও রাহিনীর অনুপস্থিতি করে নিচ্ছে তাকে। এতদিনের অভ্যাস কী করে বদলাবে সে? কান্নারা গলায় দলা পাকিয়ে আছে। রিমি বোঝালো কয়েকবার, কিন্তু কোনো লাভ হলো না। অগত্যা দুজনেই চুপ করে গেল। ক্লাস শেষ বাসায় যাওয়ার জন্য রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো অন্তে। কিন্তু আজকে যেন তার মনে হলো সকল রিকশার হরতাল চলছে তার মনের মতো। কোনোটার আসার নাম গন্ধও নেই। যাই আসছে সব ফুলফিল হবে, একটাও খালি নেই। তবে ভয়ের কিছু নেই, যদিও সাথে রিমি আছে, তবুও আজকের দিনটা ভীষণ পাংশে লাগছে। সম্পর্কের এতদিনে এই প্রথম রাহিন তার সাথে নেই, পাশে নেই। এই বিষাক্ত যন্ত্রণা অয়ন্তী বলে বোঝাতে পারছে না। তার জন্য ভালোবাসা এক গভীর অনুভূতির নাম, যার সবটুকু ঘিরে রয়েছে রাহিন। তার প্রথম ভালোবাসা, আবেগের প্রথম আলো। এছাড়া বুঝিয়ে পুরো জীবন অর্থহীন। কান্না আনাগোনা করছে রেমি বুঝতে পারলো কিছুটা, কিন্তু কিছু করার নেই। তার ভাই তো ভাই। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো। ভাবনার মাঝেই ভয়ে ছিটকে উঠল অয়ন্তী। কাজ নামতে একটি পরিচিত মুখ সাদমান রিমিকে দেখে জিজ্ঞেস করলো, তোমরা এখানে দাঁড়িয়ে এখনো? ক্লাস তো সেই কখন শেষ, রাহিনের জন্য ওয়েট করছো? সাদমানকে দেখে রেমি বলল, না ভাইয়া, আসলে রিক্সা পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি। আজকের যে রিক্সার কি হয়েছে কে জানে। আর ভাইয়ার আজকে ইন্টার্ন, তো সে আসবে না, আমাদের একাই যেতে হবে। ও হ্যাঁ, আমাকে বলেছিল, আমারই মনে ছিল না। কিছু মনে না করলে চলো, আমি তোমাদের নামিয়ে দিই। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, রিক্সা পাবে কিনা সন্দেহ। সাদমানের কথা শুনে চুপসে গেল অয়ন্তী। রাহিন কিছুদিন আগে বলেছিল ওর থেকে দূরে থাকতে, আর কথাও কম বলতে, কিন্তু কী কারণে তা বলেনি।
না ভাইয়া, আমরা রিকশায় যাব। আসলে বাসা থেকে কেউ দেখলে সমস্যা হবে। সাদমান ও রিমি ভাবনায় পড়ে গেল। অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন কোনো রিক্সা পেল না, তখন রিমি কাতর চোখে অয়ন্তীর দিকে তাকালো। বোঝালো তার অসহায় পা দুটোর ওপর দয়া করতে। অয়ন্তী এবার আরও দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এপাশ ওপাশ তবুও খুঁজল, কিন্তু হয় আজকে এমন হতে হলো। অয়ন্তী, তুমি চলো রিমিকে নিয়ে। আমি তোমাকে তোমার বাসা থেকে দূরেই নামিয়ে দিব, যেন তুমি হেঁটে যেতে পারো। তখন তো আর সমস্যা হবে না, তাই না? কোনো উপায়ন্তর না পেয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো অয়ন্তী। কালক্ষেপণ না করে রিমি হ্যাঁ বোধক উচ্ছ্বাসে অয়ন্তীর তোয়াক্কা না করে গাড়িতে উঠল। এদিকে অয়ন্তীর ভয়ে রাহিন জানলে কি বলবে। দুরু দুরু বুকে দরজাটা খুলে রিমির পাশের সিটে বসে পড়ল। তার সাদমানের গাড়িতে যাওয়া ঠিক হলো না ভুল হলো, এইসব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরের রোদ তখন ঠিক মধ্য আকাশে, তীব্র কিন্তু বড্ড ক্লান্ত মনে হচ্ছে, যেন নিজেও একটু বিশ্রাম চাইছে। শহরের রাস্তাগুলো গরমে হালকা ঝিমিয়ে পড়েছে। ব্যস্ততম ফুটপাত কিছুটা ফাঁকা, রাস্তার ধারের দোকানপাটগুলো আধ খোলা, প্রকৃতির শীতলতার কোনো আভাস নেই। অয়ন্তী আর রিমিকে নিয়ে সাদমানের গাড়ি ছুটে চলেছে অয়ন্তীর গন্তব্যের পথে। হালকা জ্যাম পেরিয়ে ধীরে ধীরে শহরের একটু ফাঁকা দিকে, অনেকটা নিরিবিলি। গাড়ির ভেতরটা এসির কারণে ঠান্ডায় আচ্ছাদিত, তাই সূর্যের তীব্রতা খুব একটা অনুভব হচ্ছে না। সাদমান সামনে তাকিয়ে ড্রাইভ করছে এক ধ্যানে, চোখে মুখে ক্লান্তির ছাপ। নিত্য নৈমিত্তিক ব্যস্ততা পেছনে ফেলে এখন যেন একটু নিজের মতো সময়। পেছনের সিটে রিমি আর অয়ন্তী বসে আছে। অয়ন্তী একদম চুপচাপ করে বসে জানলার দিকে তাকিয়ে আছে। রোদে তার চুলের কিছু অংশ উজ্জ্বল হয়ে উঠেছে, চোখে কোনো এক গভীর চিন্তা। সেই সকালের পরে আর রাহিনীর সাথে একবারও কথা হয়নি, আবার এর মধ্যে সাদমানের গাড়িতে যাচ্ছে। ওপরে স্বাভাবিক দেখালেও মন অস্বাভাবিকভাবে অশান্ত হয়ে আছে, ঠিক তৃষ্ণার্ত পথিকের মতো। চোখ জ্বালা করছে কিন্তু পরিস্থিতির কারণে খিচে আছে। পাশে বসে থাকা রিমি মোবাইলটা হাতে নিয়ে গুনগুন করে কি একটা সুর তুলছিল। মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছিল অয়ন্তীর দিকে, তারপর চুপ করে আবার মনোযোগ দিল মোবাইলে। পুরোটা সময় জুড়ে পিংপতন নীরবতাই রইল, কেউ কারোর সাথে আর কোনো কথা বলল না। গাড়িটা প্রায় নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছি এলে সাদমান ধীর গলায় বলল, এই সামনের মোড় থেকে এগুলোই তো তোমাদের বাসা পড়ে, তাই না? সাদমানের আচমকা কথায় চিন্তার জগৎ থেকে ফিরল অয়ন্তী। অয়ন্তী হালকা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, এখানেই নামিয়ে দিন। এখান থেকে হাঁটলে তো বেশি দূরে নয়, আমি যেতে পারবো। অয়ন্তীর কথা শুনে রিমি বলল, আরে চল, আমি তোকে দিয়ে আসছি। আরে না না না, তুই যা ভাইয়ার সাথে। এমনিও আজকে আমার জন্য তোর বড্ড দেরি হয়ে গেছে, আমি একা যেতে পারবো। সাদমান গাড়ির গতি কমালো। ঠিক দুপুরের তাপদাহ হলেও ছায়া ছায়া একটা রাস্তা, কারণ পাশে কিছু পুরনো গাছ আছে। সেই গাছের পাশে এসে গাড়িটা থামালো সাদমান। রোদে গাছের পাতার ছায়া গাড়ির জানলায় দুলছিল মৃদু মন্দ বাতাসে, আর চারপাশে দুপুরবেলার প্রকৃতির সেই চিরচেনা ঘুমন্ত নিস্তব্ধতা। গাড়ির দরজা খুলে নেমে পড়ল অয়ন্তী। রেমির কাছ থেকে বিদায় নিয়ে কয়েক কদম এগোতেই পেছন থেকে ডাক দিল সাদমান। অয়ন্তী, একটু দাঁড়াও। ভ্রু কুঁচকে চাইল রিমি। অয়ন্তী অবাক হয়ে থমকে দাঁড়ালো। এমন আচমকা ডাক দেওয়ার কারণ কি হতে পারে ভাবতে লাগলো। সাদমানের কণ্ঠে একটা তীব্রতা ছিল, যেন বহু কথা জমে আছে তার মধ্যে, আর এই একটা মুহূর্তেই বলে ফেলতে চাইছে কিছু। অয়ন্তীর চোখে কিছুটা বিস্ময়, আবার কিঞ্চিত বিরক্তিও, কারণ কোনোভাবেই রাহিন জানলে তাকে ভুল বুঝবে, আর আশেপাশের কেউ দেখলে তিলকে তাল করে ফেলবে। কিছু বলবেন ভাইয়া? সাদমান কিছু বলতে গিয়ে পেছনে ফিরে দেখলো রিমিও কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি বলবে এখন সে? কয়েক মুহূর্ত আমতা আমতা করে বলল, আসলে তোমাকে, তোমাদের যে ওই দিন বললাম না আমার ভাইয়া ভাবির বিবাহবার্ষিকী, তোমরা আসবে তো? সাদমানের প্রশ্নে ইতস্তত বোধ করলো অয়ন্তী, কারণ রাহিন না নিয়ে গেলে তার যাওয়া হবে না। অয়ন্তীকে চুপ করে থাকতে দেখে সাদমান বলল, তোমরা সবাই এলে আমি খুশি হব। রাহিনকে আমি আবারও বলবো তোমাদের নিয়ে যেতে। আর তোমরা দুইজন কিন্তু অবশ্যই আসবে, আমি অপেক্ষায় থাকবো। রিমি আবার যে কোনো ফাংশন অ্যাটেন্ড করতে ভীষণ পছন্দ করে, তাই এখানেও তার আগ্রহ ব্যাপক। সাদমানের রিকোয়েস্টটা শোনার সাথে সাথে বলল, ভাইয়া, আমরা তো আসবো, কিন্তু ভাইয়া না নিলে তো কোনোভাবেই পসিবল না, তাই ভাইয়াকে আপনি রাজি করাবেন। অয়ন্তী রিমির কথা শেষ হতেই বলল,
ভাইয়া রাহিন আর রিমি গেলে আমি অবশ্যই আসব। আর ধন্যবাদ আপনাকে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। এখন আসি। বলেই দ্রুত চলে গেল বাসার দিকে। তার যাওয়ার পানি ছেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সাদমান। তার চিন্তাকে ঠিক না ভুল ভেবেই পাচ্ছে না। যদি সে ভুল না হয় তবে রাহিনীর সাথে বন্ধুত্বের পরবর্তী সম্পর্ক কেমন হবে ভেবেই অস্থির হয়ে পড়ল। নিজেকে কিছুটা ধাতস্থ করে রিমিকে নিয়ে রওনা দিল তাদের বাসায়। অপরদিকে ইন্টার্নশিপের প্রথম দিন খুব ভালোই গেল রাহিনের। বাবার বন্ধুর অফিস, অথচ এমন ট্রিট করা হয়েছে যেন এটা তারই অফিস। উঠতে বসতে সকলেই স্যার বলে সম্বোধন করেছে। ব্যাপারটা দারুণভাবে নিচ্ছে রাহিন, কারণ কলেজেও সে তার টিমের লিডার, এখানেও সে কারো অধীনস্থ নয় তা বুঝে গিয়েছে। কিন্তু কিছু একটা ভেবে ভীষণ আশ্চর্য হলো রাহিন। এতটা সময় সে অয়ন্তীর সাথে কথা বলেনি, কিন্তু তবুও তার মন একটু পরপর রিমাইন্ডার হিসেবে বলেছে কেউ তোমার জন্য অপেক্ষারত। কাতর চোখে চেয়ে আছে ফোনের স্ক্রিনে ভেবেই মুচকি হাসলো রাহিন। বাসে ফিরে তার শ্যামকন্যার সাথে কথা বলবে। ছাদে একা বসে আছে অয়ন্তী। বিকেলের শেষ ভাগের নরম আলোয় ঘেরা ওই ধূসর আকাশের নিচে হাতের মুঠোয় আবদ্ধ থাকা ফোন বারবার তুলে তাকিয়ে দেখছে, কিন্তু কোনো মেসেজ কিংবা কল আসেনি। ভেবেই মনটা বিষণ্ণ হয়ে এলো। যেন দীর্ঘায়িত নীরবতা তার ভেতর ঢুকে বসে আছে কয়েক জনম ধরে। চোখগুলো অনেক কথা বলছে, কিন্তু তাদের মুখ খুলতে পারছে না। যদিও সে জানে এমনটা হবে, তবুও মনকে আর কত বাধা যায়। বয়সটাই তো এমন আবেগের, মনকে কতভাবে সান্ত্বনা দিচ্ছে সে। বারংবার মনে হচ্ছে হয়তো রাহিনও ব্যস্ত, হয়তো তারও কিছু ভেতরের কথা রয়েছে যা বলতে পারছে না। সেও তার মতো অস্থির হয়ে আছে। এমন কত শত যুক্তিতর্ক করে চলেছে তার হিসেব নেই। হালকা নিঃশ্বাস ফেলে অয়ন্তী চোখ তুলে দূরের গগন ছুঁয়ে বলে, আগামীকাল হয়তো সব কিছু অন্যরকম হবে। তোমার আমার এই অপেক্ষা আমাদের জীবনে নতুন আলো এনে দেবে। যেখানে কথা না হলেও ভালোবাসা মিশে থাকে, সেখানে ছোট ছোট নীরব মুহূর্তগুলো বড় উপলব্ধিতে পরিণত হয়। অয়ন্তী বুঝতে পারছে কখনো কখনো কথার চেয়ে বেশি মূল্যবান হয় একসঙ্গে থাকা, একসঙ্গে অপেক্ষা করা, ভেতর থেকে একে অপরকে অনুভব করা। এই যে যেমন এই বিকেলের শূন্যতায়ও যেন বাস করছে তাদের ভালোবাসার নীরব সুর, যা ধীরে ধীরে দুই হৃদয়কে এক করবার অপেক্ষা করছে। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, আকাশে ঝিম ধরা আলো। বাসায় প্রবেশ করলো রাহিন। ড্রয়িং রুমে বসে তার মাকে অপেক্ষা করতে দেখে মিটমিটিয়ে হাসলো রাহিন। একগাল হেসে জড়িয়ে ধরলো মাকে। ছেলেকে আগলে নিল পরম মমতায়। বড় আদরের তার এই বাউন্ডুলে ছেলেটা। কেমন গেল আজকের অফিস? ভালোই মা, নট ব্যাড। সাবাত আঙ্কেলকে সেই কবে দেখেছিলাম, বুড়ো হয়ে গেছে বাবার চেয়েও। আরে আরেকটা বিয়ে দেওয়া যাবে না তাকে? বলেই হা হা করে হেসে ফেলল রাহিন। ছেলের এমন ঠাট্টায় কিছুটা মেয়েকে রাগ দেখিয়ে বলল, আচ্ছা তুই কি সিরিয়াস হবি না কখনো রাহিন? লোকটা তোর বাবার বয়সী, তাকে নিয়েও মজা করছিস। মা সিরিয়াস? আমি তাই তো চিন্তা হচ্ছে। কি রে বেচারা আঙ্কেল। বলেই আবার ফেক করে হেসে ফেলল। আমার এই ফাজলামোগুলোই তো আজকে সারাদিন মিস করছো। আমি কি জানি না? আম্মু বড্ড ক্লান্ত লাগছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমার সাথে সব বলবো। হেসে মাথা নেড়ে সাই জানালো রাহিনের মা। রুমে ঢুকে এলোমেলো হাতে শার্টের বোতাম একে একে খুলল রাহিন। হাত ঘড়িটা টেবিলে রাখতেই যেন সে একটা বড় দম নিল। লম্বা গাঢ় নিঃশ্বাস। আজ তার প্রথম ইন্টার্নশিপের দিন ছিল। কোনো পরিশ্রম না করলেও রাহিন ক্লান্ত অনুভব করছে, কেননা সে এসবের মধ্যে মোটেও অভ্যস্ত নয়। চোখ দুটো জ্বলছে, অথচ হৃদয়টা টেনে নিচ্ছে কোথায় যেন। ফ্রেশ হয়ে এসে চট করে ফোনটা তুলে নিল রাহিন। সকালের ডায়াল করা নাম্বার শ্যামকন্যা নামে স্ক্রিনে চলচল করছে। তাকে এই মুখে নেমে আসে প্রশান্তির ছায়া। ডায়ালের চাপ দিতে কাঙ্ক্ষিত নাম্বারে বার কয়েক প্রিয় মানুষটির বিশেষ অস্তিত্ব জানান দিল অপেক্ষার অবসান করার জন্য। পড়ার টেবিলে বসে বই উল্টে পাল্টে চলছিল অয়ন্তী। ফোনের ভাইব্রেশনে আচানক হোশ ফিরে আসে। দৌড়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। দূর বুকে রিসিভ করতেই হ্যালো। অয়ন্তীর কণ্ঠস্বর শোনা মাত্রই রাহিনের ভেতরটা যেন কেমন প্রশান্তিতে ভরে গেল। রাহিনের চোখ বন্ধ করে নিল সময়টা অনুভব করার জন্য। কেমন আছো আমার শ্যামকন্যা? অয়ন্তীর চোখ টলমল হয়ে উঠল। কথা বের হচ্ছে না কেন? সারাদিন কত কথা জমিয়ে রাখলো, এখন সব কোথায় লুকিয়ে গেল? উফ, এই কি যন্ত্রণা! নিজেকে সামলে প্রশ্ন করলো রাহিনকে।
ফিরেছো বাসায়? অফিস কেমন গেল আজকে? কষ্ট হয়েছে কি? একসঙ্গে সব প্রশ্ন করলো অয়ন্তী। আরে আরে আমার বেকুল শ্যামকন্যা, একটু ফরসত নাও। হ্যাঁ, বাসায় এসেছি। আর আমি এখন এই মুহূর্তে ঠিক জায়গায় ফিরেছি, তোমার কাছে। আমার মনের এত ঝড় এই তোমার কথায় থেমে গেল একদম। এই যে আজকে বাইরটা আমি ঠিক যতটুকু স্বাভাবিক ছিলাম, ঠিক ততটুকু ভিতরে আমি তোমাকে ফিল করেছিলাম। আমি চুপচাপ নিজে আমি চুপচাপ নিজের মধ্যে তোমাকে খুঁজে ফিরেছি আজ সারাদিন। এখনো কি বলবে না তুমি কেমন আছো? প্রশ্ন করে জবাবের অপেক্ষায় আছে রাহিন, কিন্তু ওপাশে নিঃশব্দ। শুধু ছোট ছোট অস্পষ্ট হেসকির আওয়াজ আসছে। অয়ন্তী, এই একটা ডাকেই যেন ভেতরের সব শব্দ থেমে যাওয়ার উপক্রম হলো। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে অয়ন্তী চোখের কলসি অশ্রু ভেজা অনুভূতিরা ডানা ঝাপটে উঠল যেন। আমি ভালো নেই। আমার সারা দিন দম বন্ধ অনুভূতি হয়েছিল। কিছুই যেন নেই, কমতি আমাকে তাড়া করছিল। আজকে শূন্যতা আমার চারপাশে উপহাসের সুর তুলছিল। অনেক বেশি ভালোবাসি তোমাকে রাহিম। এই কয়েক ঘন্টা আমার কাছে কয়েক যুগের সমান গিয়েছে। আমি কিভাবে সামনে ঠিক থাকবো জানা নেই। আজকে একদিনেই আমার সব সহ্য সীমা পার হয়ে গিয়েছে। কথাটুকু বলতে গিয়ে অয়ন্তীর কণ্ঠ আরও নরম হয়ে গেল যেন। অয়ন্তী, তুমি শুধু এভাবে ভালোবেসে যেও আমাকে, এমনি পাশে থেকো। দিনের শেষে এই ক্লান্ত আমিকে আগলে নিও শক্ত হাতে প্রতিদিন। তুমি প্রতিটা দিনের শেষে তোমার পাশে আমাকে পাবে। তুমি যখন ক্লান্ত হয়ে ফিরবে, আমি হয়ে থাকবো তোমার ভরসা। তোমার চুপ থাকা, না বলা কথাগুলো না হয় আমি বুঝে নিব। শুধু ভালোবাসায় আমাকে রেখো, আর কিচ্ছু চাই না আমি। রাহিন মুখে এক চেলতে হাসি টানে, বিছানায় গা এলিয়ে দেয়। তুমি আছো বলেই এই ক্লান্তি ভালো লাগে। নিজেকে হারিয়ে ফেললেও মনে হবে তোমার কাছে আমি ঠিকই আছি। দিন শেষের এই সুখময় অনুভূতিতে বয়ে চলল তাদের হাজার কথোপকথন। কখন যে সুখের দোলায় লিপ্টে ঘুমের রাজ্য চলে গিয়েছে অয়ন্তী জানানি। অয়ন্তীর সারা শব্দ না পেয়ে কল রাখলো রাহিন। তারপর কিছু ভেবে একাধারে টাইপ করতে লাগলো। টাইপ করা শেষ করে চুপচাপ ঘুমিয়ে পড়লো। সকালে আবার অফিস। সকালে আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল অয়ন্তীর। আর মোড়া ভেঙে বসতেই টনক নড়ল। রাতে ফোনে কথা বলছিল রাহিনের সাথে, কিন্তু তারপর মনে নেই কিছু। আজকাল ঘুম কাতরে হয়ে গেছে একদম। বালিশের আশেপাশে হাতড়ে ফোন খুঁজে বের করলো অয়ন্তী। স্ক্রিনে রাহিনীর টেক্সট। ওপেন করতেই তাতে ফুটে উঠলো অনুভূতিগুলো। প্রিয় আমার, তোমাকে ধন্যবাদ আমার মতো এক বাউন্ডুলোকে ভালোবাসার জন্য, যে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। এতে কোনো সন্দেহ নেই। জানো শ্যামকন্যা, আজকের দিনটা ছিল একদম অন্যরকম। সকল ব্যস্ততার মধ্যেও আমি তোমার একাকিত্বতে ভুগেছি ভীষণ। যা দিন শেষে তোমার কণ্ঠের এক টুকরো তাপ পেয়ে আমার অস্থির মন শান্ত হয়েছে। তুমি কি জানো, তোমার কথা ভেবে আমার বুকটা হালকা হয়ে ওঠে। মনে হয় কোনো অজানা শক্তি ভর করেছে আমাকে। তুমি জানো আমার দিনগুলো তোমায় নিয়ে কতটা মূল্যবান। তোমার এই ভালোবাসা আমাকে শক্তি দেয়। তুমি আমাকে কখনো ভুলবে না শ্যামকন্যা। নিজেকে আর একা ভাববে না। তোমার সাথে আমি জুড়ে রয়েছি। তুমি আমার জীবনের সেই সূর্য, যার প্রতিটি কিরণ আমাকে নতুন করে পথ দেখায়। আবারও ধন্যবাদ আমার শ্যামকন্যা, আমার পাশে থাকার জন্য। তুমি আমার সবচেয়ে বড় সাফল্য। আমার ভালোবাসায় জড়িয়ে রেখো নিজেকে। তোমার রাহিন। নিঃস্বতি রাত পেরিয়ে ধীরে ধীরে আলো ফুটে উঠছে আকাশের গায়ে। চারপাশটা এখনও নিঃশব্দ। শুধু পাখিদের হালকা ডাকে ভোরের আগমন টের পাওয়া যায়। অয়ন্তী চুপচাপ বসে জানলার ধারে। রাহিনের পাঠানো সেই মেসেজটা বুকের ভেতর কেমন এক অপার্থিব আলো জ্বালিয়ে দিয়েছে। ভালোবাসা মিশ্রিত প্রতিটা শব্দ যেন এক নতুন সূচনার দিগন্ত উন্মোচিত করেছে। এত আপ্লুত করা খুশিতে অন্তির চোখে জল টলমল করছে বারংবার। রাহিনীর প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছে। আবার সেই আঘাতেই মিলছে এক প্রশান্তির পরশ। এমন ভালোবাসা, এমন অনুভবের ভাষা ওর তো কখনো কল্পনাতেও আসেনি। ফোনের পর্দায় বারবার পড়ে যাচ্ছে চিঠিটা। বারবার, প্রতিবারই যেন নতুনভাবে হৃদয় কেঁপে উঠছে। অয়ন্তীর মনে হচ্ছিল এই যেন শুধু ভালোবাসার নয়, এটা ভরসার, আশ্রয়ের এক অদ্ভুত প্রতিশ্রুতি। মৃদু বাতাসের সাথে জানলার ফাঁক দিয়ে ঢুকছে সূর্যের আলোর ঝাপসা রশ্মি, কিন্তু তার ভেতরের আলো যেন নিজস্ব এক উজ্জ্বলতা নিয়ে ছড়িয়ে দিচ্ছে চারিপাশে।
এই উষ্ণ পরশে নিজেকে জড়িয়ে হারিয়ে গেলে মন্দ হতো না যেন। আমি জানি না আমি তোমার জন্য কতটা, কিন্তু তুমি যে আমার সমস্তটা তা আমি আজ যেন নতুন করে অনুভব করলাম। তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু তোমার এই শব্দগুলোর মধ্যেই আমি নিজের পৃথিবী খুঁজে পাই। মনের মধ্যে চলছে আবেগের এক দোলাচল, যেন কোনো স্বর্গের উপস্থিতি। ফোনটা হাতে নিতেই রাহিনের নামটা দেখে মুখে এক চেলতে হাসি ফুটে ওঠে। ডায়ালারে চাপ দিতে গিয়েও দিল না। একটু বিশ্রাম করুক, না হয় কথা পরে বললেও হবে। বাইরে আলো একটু একটু করে বাড়ছে, আকাশের গায়ে সোনালি ছোঁয়া। অয়ন্তী মনে হচ্ছে আজকে সকাল শুধু আর একটা দিন নয়, এই সকাল একটা নতুন শুরু, রাহিনের ভালোবাসার ভোর। আর সেই ভোরের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে অয়ন্তী, ভালোবাসায় ভিজে নতুন আলোয় স্নান করে। অয়ন্তীর ফোনটি যখন বেজে উঠল তখন দুপুর 12:30 মতো। ক্যান্টিনে বসে পরের ক্লাসের লেকচারের জন্য প্রিপারেশন নিচ্ছে অন্তে। ফোনের শব্দে ধ্যান ভাঙলে বইটা সাইডে রেখে ব্যাগ হাতড়ে ফোন খুঁজে স্ক্রিনে রাহিনের নাম দেখে ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। রিসিভ করতে রাহিন বলল, শ্যামকন্যা মনে হচ্ছে বিজি আছে। অয়ন্তী মুচকি হাসল, না দেখে রাহিনের আন্দাজের ওপর। হ্যাঁ, একটু বিজি আছি। আমি যদি ভুল না হই তবে আপনারও বিজি থাকার কথা প্রিয়। হ্যাঁ, অনেক বিজি, কিন্তু তোমার জন্য সব ত্যাগ করতে রাজি। তাহলে এত ব্যস্ততায় আমাকে স্মরণ করার কারণটা কি জানতে পারি? সাদমানের কল এসেছিল, ওর ভাইয়া বাবির বিবাহবার্ষিকীর কথা বলেছিল, তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। কাগজে কলম দিয়ে দ্রুত লিখতে লিখতে বলল অয়ন্তী। আজকে অনেক রিকোয়েস্ট করলো আমাদের যেতে, অবশ্য আমাদের পুরো সার্কেলও থাকবে, তুমি যাবে? চলবান কলম থামিয়ে অয়ন্তী বলল, বলতে পারছি না। বাসায় অনুমতি মিলবে কি না এটাই সন্দেহ, কারণ এত রাত করে বাইরে থাকতে দেবে না অবশ্যই। আর কয়দিনে অনেকবার বের হয়েছি, তাই এবার সম্ভাবনা 0% হতে পারে। চিন্তায় পড়ে গেল রাহিন, কারণ সে সাদমানকে বলে দিয়েছে তারা আসবে। আর রিমি সে কবে থেকে মাথা খেয়ে ফেলছে, কিন্তু অয়ন্তীকেও সাথে নিতে হবে। এরই মাঝে অয়ন্তীর টেবিলে এসে উপস্থিত হলো রিমি। ক্লাস শুরু হলো বলে রিমির তারা পেয়ে রাহিনের ফোন রেখে ক্লাসে চলে গেল অয়ন্তী। পরের বিষয়ে পরে ভাবা যাবে, এখন আপাতত ক্লাসের দিকে ফোকাস করা যাবে। ক্লাস শেষে রিমির সাথে কথা বলে ঠিক করলো আগে বাসায় বলবে, তারপর না হয় দেখা যাবে। রাহিন নিজের কেবিনে বসে কফি খাচ্ছে আর চিন্তা করছে কিভাবে বন্ধুর দাওয়াতটুকু রক্ষা করা যায়। যদিও তাদের মধ্যে টানাপোড়েন চলছে, তবু সামনাসামনি তো কিছু হয়নি। কিছু হয়তো চোখের ফুল বা বোঝার ফুলও হতে পারে। তার এই সকল ভাবনার মধ্যে কেবিনে প্রবেশ করলো সামাদ চৌধুরী। তাকে দেখে সম্মানের সহিত হাত মেলালো রাহিন। সামাদ চৌধুরী রাহিতকে জিজ্ঞেস করলো, কেমন আছো রাহিন? এই তো ভালো আছি আঙ্কেল। রাহিন, তোমার সাথে তো একটু কথা বলার সময়ও পেলাম না গতকালকে। আসলে বুঝতেই তো পারছো আমি কি পরিমাণ বিজি থাকি কাজে। তারপর বলো, কেমন লাগছে অফিস? কোনো সমস্যা হচ্ছে কি? না না আঙ্কেল, তেমন কিছু না, আমি তো খুব কমফোর্ট ফিল করছি। মনে হয় না যে আমি এখানে ইন্টার্ন হিসেবে আসছি, মনে হয় নিজের অফিস। যাক, তাহলে আমি নিশ্চিন্ত, নয়তো বন্ধুর কাছে যে আমার মুখ থাকতো না। তোমার কি মনে আছে তুমি ছোট যখন ছিলে আমি প্রায় তোমাদের বাসায় যেতাম? তুমি চকলেটের বায়না ধরতে, হাতে না পেলে সে কি কান্না করতে। আর সাথে আমার মেয়েও যে তোমার খুব ভালো খেলার সাথী ছিল। যদিও সে তোমার থেকে ছোট ছিল, তবুও ওর সাথে তোমার বন্ডিং বেশ ভালো ছিল। কোন সময় না নিলে সারাদিন মুখ ভার করে কুড়ে রাখতে, মনে আছে তোমার? বললে রাহিনের কাঁধে হাত রাখলো সামাদ চৌধুরী। সামাদ চৌধুরীর কথায় রাহিন মনে করার চেষ্টা করলো। কিছু সময় পর মনে পড়তেই বলল, জি আঙ্কেল, মনে আছে, তবে খুব বেশি মনে নেই। রাহিনের কথা শুনে সামাদ চৌধুরী বলল, তা স্বাভাবিক। তবে আজকে তোমাকে একজনের সাথে পরিচয় করাবো, আশা করি চিনতে পারবে, তোমার অনেক কাছের কেউ। বলেই ফোন করলো কাউকে, কেবিনে আসতে বলল। ঠিক মিনিট 5 পর কেবিনের কাছের দরজা ঠেলে কেউ প্রবেশ করলো। ওয়েস্টার্ন ড্রেসে আবৃত একটি মেয়ে, দেখতে যথেষ্ট সুন্দরী, মাথায় নিখুঁত টাইট বান, ঠোঁটে চকচকে লিপস্টিক। এমন স্মার্টনেসের ধারে কাছে এখনও কাউকে দেখেনি রাহিন। মেয়েটির হাসি মোহনীয়, কিন্তু চোখ দুটি নিস্তব্ধ, যেমন একটা শিকারীর হয়। এই চোখে তাকালে যে কোনো পুরুষের চোখ ফেরানো তাই। রাহিন অপলক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ, আচমকা হুঁশ ফিরতেই তাড়াতাড়ি নিজেকে সংযত করে নিল। রাহিনের এমন কাণ্ডে বাঁকা ঠোঁটে হাসল মেয়েটি। সামাদ চৌধুরী পরিচয় করিয়ে দিল মেয়েটির সাথে। মেয়েটির নাম নোভা।
তার মেয়ে। 2 ছেলের পরে মেয়ে তার ভীষণ আদরের। দেশের বাইরে ছিল, কিছুদিন হলো এসেছে। আজ অফিসে এসেছে, তাই নিয়ে এসেছে এখানে। নোফাকে দেখে এখন চিনতে পারছে রাহিন। ছোট সময় থেকে তার সাথে বেশি থাকতো। তারপর হঠাৎ শুনলো তারা সপরিবারে দেশের বাইরে চলে গেছে। তারপর তো আর মনেও ছিল না।